মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ভারত পাকিস্তানের। তবে অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, এমনটাই শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের। তবে পাকিস্তানও এর কড়া জবাব দেবে বলেও ভারতকে সতর্ক করেছেন তিনি। বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কা ব্যক্ত করেন খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তানে অযৌক্তিক হামলার জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন। এতে বিরোধী রাজনৈতিক দলগুলো মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে মোদী এখন কোণঠাসা অবস্থায় আছেন এবং নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে এখন মরিয়া। ফলে এখন তিনি ফের পাকিস্তানে হামলার নির্দেশ দিতে পারেন, এমনটাই আশঙ্কা যথেষ্ট পরিমাণে আছে। ভারতকে সতর্ক করে তিনি বলেছেন, ভারত যদি কোনো প্রকার বেপরোয়া পদক্ষেপ নেয় সেক্ষেত্রে পাকিস্তান তার দৃঢ় জবাব দেবে এবং শুধু তাই নয়, বৈশ্বিক চাপও সহ্য করতে হবে ভারতকে। ভারতকে উচিত শিক্ষা দিতে পাকিস্তান এখন প্রস্তুত। ওই সাক্ষাৎকারে খাজা আসিফ আরও বলেন, এখানে আর একটি কথা আমি বলবো, যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ওপর কোনো বৈশ্বিক চাপ কাজ করেনি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্ররাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে, সমর্থন করেছে এবং এ কারণেই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এখন ভারতের মিত্রদের উচিত হবে মোদীকে যে কোনো প্রকার বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামে হামলা চালিয়ে 26 জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। এ ঘটনার কয়েক ঘন্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা এই TRF। এরপর থেকে কোনো প্রমাণ ছাড়াই পেহেলগামের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও পাকিস্তান বারবার এই দায় অস্বীকার করে। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত 6 মে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী এ অভিযানে 70 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি নিহত হয়েছে 31 জন এবং আহত হয়েছে 57 জন। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিঁদুরের 3 দিনের মধ্যে অপারেশন বুনিয়ানুন মারসুস শুরু করে পাকিস্তান। আরবি বুনিয়ানুন মারসুস এর বাংলা অর্থ সীসার প্রাচীর। এদিকে পাল্টাপাল্টি এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। 10 মে শনিবার থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির 2 দিন পর সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়ে মোদী বলেন, ভারত শুধু তার অভিযান স্থগিত রেখেছে। যদি এর সুযোগ নিয়ে পাকিস্তান সীমান্তে কোনো প্রকার উস্কানিমূলক তৎপরতা চালায় তাহলে ফের অভিযান শুরু করবে ভারত। পাকিস্তানের সাথে পরাজয়ের পর ভারতের অতীতের সমস্ত দম্ভ ধূলিসাৎ হয়ে গেছে। এই অপমানে ভারতীয়রা বিশ্ব দরবারে মুখ দেখাতে পারছে না বলেও সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। এই অপমানের জেরেই ভারতে জোরদার হচ্ছে মোদী বিরোধী আন্দোলন। কয়েকটি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাও চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। মোদী সরকারের যুদ্ধনীতি, গণমাধ্যমে সেন্সরশিপ এবং ধর্মনিরপেক্ষতার সংকট নিয়ে দেশজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের সাথে সংঘর্ষ সৃষ্টি করা, যুদ্ধের নামে জাতীয়তাবাদী উন্মাদনা উস্কে দেওয়ার অভিযোগে বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে ছাত্র, নাগরিক সমাজ এবং বিরোধী দলগুলো সরব। মুসলিম ও কাশ্মীরিদের বিরুদ্ধে সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ঘিরে দানা বাঁধছে তীব্র ক্ষোভ। বিরোধী দলগুলোর অভিযোগ, যুদ্ধ নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। সমালোচকদের কণ্ঠরোধে ব্যবহৃত হয়েছে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা। যেসব কণ্ঠ যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে, তাদের টার্গেট করে গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগও উঠছে। সরকারি নির্দেশে ৮,০০০-এর বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়। মূলধারার অনেক মিডিয়া যুদ্ধের উন্মাদনায় মেতে উঠলেও স্বাধীন সাংবাদিকতা ও সমালোচনামূলক কণ্ঠস্বর দমন করছে মোদী সরকার। সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং ডিজিটাল অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম ও কাশ্মীরিদের উপর সহিংসতা বেড়ে যাচ্ছে। কাশ্মীরে এ পর্যন্ত ৩,০০০ নাগরিককে আটক করা হয়, অন্তত ১০টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় এবং এক ধরনের ভয়ের পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে মোদী সরকার। এই অবস্থার প্রতিবাদে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ, অনশন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবেশ হয়। মানবাধিকার সংগঠনগুলোও এতে সক্রিয়ভাবে অংশ নেয়। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরবর্তী ভারতের নতুন স্বাভাবিক হয়ে দেখা দিয়েছে স্থায়ী যুদ্ধাবস্থা ও জাতীয়তাবাদী চাপ। এতে গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ভারত পাকিস্তান সংঘর্ষের পর সরকার বিরোধী আন্দোলন রাজনৈতিক, সামাজিক ও নৈতিক প্রতিবাদের রূপ নিয়েছে। এই অস্থিরতা ভারতের গণতন্ত্র, মানবাধিকার এবং সামাজিক সম্প্রীতির ভবিষ্যৎকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ভারত সরকারও কঠোর এবং আপোষহীন অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, ভারতের সামরিক অভিযান নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং তিনি চলমান যুদ্ধবিরতিকে একটি অস্থায়ী বিরতি হিসেবে প্রচার করছেন। পাকিস্তানের প্রতি কঠোর অবস্থানের অংশ হিসেবে ভারত এখনও সিন্ধু নদীর পানি প্রবাহ স্বাভাবিক করেনি। যুদ্ধবিরতির পরও ভারতের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। পাকিস্তান সরকার বারবার এই চুক্তি পুনরায় চালুর আবেদন জানালেও ভারত তা প্রত্যাখ্যান করেছে এবং তাদের অবস্থানে অনড় রয়েছে। ভারতের দাবি, পাকিস্তানের সন্ত্রাসবাদ নীতির পরিবর্তন না হওয়া পর্যন্ত পানি প্রবাহ স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না। এদিকে ভারত সম্প্রতি চেনাব নদীর দুটি জলবিদ্যুৎ প্রকল্পে জলাধার ফ্লাশিং ও সিল্ট অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে, যার ফলে পাকিস্তানে পানির প্রবাহে অনিয়ম দেখা গেছে। একই সাথে ভারত এখন আর পাকিস্তানকে কোনো তথ্য বা পূর্বাভাসও দিচ্ছে না। যুদ্ধোত্তর ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই বলছেন, বিজেপি সরকারের গঠিত জাতীয় নিরাপত্তার বর্ম ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। জনরোষ ও রাজনৈতিক অস্থিরতার বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ক্ষমতার আসনে টিকে থাকা মোদী সরকারের জন্য কঠিন হয়ে উঠছে দিন দিন। এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের গণতন্ত্র। ভারতের মিডিয়া থেকে শুরু করে খোদ নরেন্দ্র মোদীও দাবি করছে অপারেশন সিন্দুর সফল হয়েছে। অন্যদিকে পাকিস্তানের মিডিয়া স্কোয়াড্রন লিডার আয়েশা থেকে শুরু করে আইএসআইকেও তাদের সাফল্যের জন্য হীরক মর্যাদা দিচ্ছে। আর বিশ্ব মিডিয়া বলছে দুই দেশের দাবি ভুল। কৌতূহলীরা পড়েছেন বিপাকে, কে আসলে সত্য বলছে আর কে মিথ্যা। তবে যে যাই বলুক, যুদ্ধবিরতি ঠিকই চলছে, কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে দুই দেশের বাকযুদ্ধ। মুখের এই যুদ্ধ আবার হাতাহাতি রূপ না নেয়, সেটা নিয়ে চিন্তা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর। এদিকে ট্রাম্পের হস্তক্ষেপে ভারতে মোদী বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। অন্যদিকে যুদ্ধ শুরুর আগে শেহবাজ শরীফ বলেছিলেন, প্রয়োজনে ইমরান খানকে কারামুক্ত করা হবে। পাকিস্তানেও এখন তেহরিক ই ইনসাফের আন্দোলন বাড়ছে। এ যেন যুদ্ধ শেষ না হতেই আরেক যুদ্ধ শুরু। তবে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর কেউ হারুক কিংবা না হারুক, জিতে গেছে মিথ্যা আর গুজব। যুদ্ধ কখনোই কারোর জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। ভারত ও পাকিস্তানের যুদ্ধ মানেই সীমান্তে রক্ত, পরিবারের বিচ্ছিন্নতা, শিশুদের কান্না, মায়ের বুক খালি হয়ে যাওয়ার গল্প। কোনো যুদ্ধের কাহিনী সৈন্যরা তৈরি করতে পারেন না, সেই কাহিনী তৈরি হয় মিথ্যা আর গুজব দিয়ে। বাস্তব যুদ্ধক্ষেত্রে মানুষ মরে, আহত হয়, কিন্তু তার আগেই খবরের যুদ্ধ শুরু হয়ে যায়, ছড়িয়ে পড়ে বাতাসের মতো। সেখানেই জয় পরাজয়ের ঘোষণা আসে, আর যারা এসব খবর নিয়ন্ত্রণ করে তারা শুরুতেই জিতে যায়।
যুদ্ধের সময় সত্যিটা জানার চেয়ে দেশকে এক রাখা বা যুদ্ধের পক্ষে সমর্থন জোগানো বেশি জরুরি মনে করা হয়। তাই অনেক সত্যি কথা লুকিয়ে ফেলা হয় বা ঘুরিয়ে বলা হয়। যুদ্ধ মানে প্রয়োজনীয় সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা। এর জন্য একটা জোরালো গল্প দরকার হয়, যাতে মানুষের মনোবল বাড়ে, যুদ্ধকে সঠিক মনে হয় আর শত্রুর প্রতি ঘৃণা জন্মায়। ইতিহাসে দেখা গেছে সরকার ও সেনাবাহিনী যুদ্ধের পক্ষে সমর্থন পেতে ইচ্ছা করে এমন প্রচারণা চালায়। সরকার বা সেনাবাহিনী যখন যুদ্ধের কথা বলে তখন তারা বোঝায় যে দেশের স্বাধীনতা বা ভালোর জন্যই এই যুদ্ধ দরকার। তারা শত্রুকে বিপদ হিসেবে দেখায় আর নিজেদের সৈন্যদের সাহসী বলে তুলে ধরে। এতে মানুষ গর্বিত হয় ও দেশের প্রতি ভালোবাসা বেড়ে যায়। তারা সৈন্যদের কষ্টের কথা বলে, যুদ্ধে জেতার কাহিনী শোনায় আর শত্রুকে খারাপ, নিষ্ঠুর বা বোকা হিসেবে দেখায়, যাতে মানুষ শত্রুকে ঘৃণা করে। অনেক সময় শত্রুর দোষ বাড়িয়ে বলা হয়, মিথ্যা খবর ছড়ানো হয়, এমনকি খারাপ ভাষাও ব্যবহার করা হয়। প্রচারণা শুধু বাইরের লোকদের মতো বদলানোর জন্যই নয়, বরং নিজের দেশের মানুষ ও সৈন্যদের সাহস বাড়ানোর জন্যও দরকারি। শত্রুপক্ষের সৈন্যদের মনোবল ভাঙতেও এটা কাজে লাগে। আজকাল এই প্রচারণা সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। পোস্টার, সিনেমা, উত্তেজক কথাবার্তা ও স্লোগানের মাধ্যমেও এটা করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যদের সামনে যুদ্ধকে একটা মজার অভিযান হিসেবে উপস্থাপন করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুকে খারাপভাবে দেখিয়ে মানুষকে এক করা হয়েছিল। আজও যুদ্ধের সময় প্রচারণা একটা শক্তিশালী অস্ত্র, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ছড়িয়ে মানুষের চিন্তাভাবনা বদলে দেয়। সম্প্রতি ভারত যখন পাকিস্তানে হামলা চালালো তখন এক নতুন ধরনের যুদ্ধ শুরু হলো, তথ্যের যুদ্ধ। দুই দেশের মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কথা ছড়াতে লাগলো, আর এতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার ভয় তৈরি হলো। দুই দেশই চাইছিল যেন মানুষ তাদের সমর্থন করে। এরকম অবস্থায় সত্যিটা খুঁজে বের করা খুব কঠিন, কারণ অনেক উল্টোপাল্টা খবর একসঙ্গে ছড়াতে থাকে। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কারণে আগের মতো সহজে খবর লুকানো যায় না, কিন্তু দুই দেশে নিজেদের সংবাদ মাধ্যম সাধারণত সরকারের কথাই বলে। তাই সরকার এখনো মানুষের চিন্তাভাবনা সহজে নিয়ন্ত্রণ করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে দুই দেশের নেতারাই লাভবান হন। তারা সরকারি সংবাদ মাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আবেগময় বা ভুয়া খবর ব্যবহার করে মানুষের সমর্থন আদায় করেন। সত্যি নিয়ে যখন সন্দেহ জাগে তখন তারা নিজেদের মতো করে ঘটনা ব্যাখ্যা করতে পারেন, শত্রুকে খারাপ বানাতে পারেন, এমনকি দেশের ভেতরের সমালোচকদেরও শত্রু বানিয়ে ফেলতে পারেন। দেশের নিরাপত্তা আর ঐক্যের কথা বলে তারা মানুষকে নিজেদের গল্প বিশ্বাস করায়। তখন মানুষ নিজেরা চিন্তা না করে যা বলা হয় তাই বিশ্বাস করে, আর যারা এই গল্পগুলো তৈরি করে তারা অনেক শক্তিশালী হয়ে ওঠে। যখন চারদিকে মিথ্যা খবর, পুরনো ভিডিও আর বিভিন্ন দাবি ঘুরতে থাকে তখন মানুষ কি করবে? প্রথমে বুঝতে হবে এটা একটা তথ্যের যুদ্ধ। সরকার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আবেগময় বা বড় দাবি করা হয় সেগুলোকে সন্দেহের চোখে দেখা উচিত। অনেক সময় ইচ্ছা করে সত্যিটা লুকানো হয়। পুরনো বা অন্য ঘটনার ভিডিও নতুন বলে চালানো হয়। ভারত পাকিস্তানের সম্পর্ক এমনিতেই খারাপ, তার উপর এই তথ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। দুই পক্ষই নিজেদের গল্পে জিততে চায়, আর এতে শান্তি স্থাপন আরো কঠিন হয়ে পড়ে। তাই আমাদের দরকার প্রশ্ন করা, যাচাই করা আর চিন্তা করা। সত্যি খুঁজে বের করা কঠিন হলেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ সত্যি ছাড়া শান্তি সম্ভব নয়। সম্প্রতি সৌদি আরবের সাথে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের। গত মঙ্গলবার রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে দুই দেশের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $142 বিলিয়ন অস্ত্র কিনবে সৌদি আরব। এছাড়াও যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তিও করেছে সৌদি আরব। সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে এসব চুক্তি সইয়ের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে $1 ট্রিলিয়ন উন্নীত হবে।
তবে এর মধ্যে একটি প্রশ্ন থেকে যায়, এত অর্থের অস্ত্র দিয়ে সৌদি আরব কি করবে? কার উপর হামলা চালাবে? বা কার হামলা থেকে নিজেকে রক্ষা করতে এত বড় অঙ্কের অর্থের অস্ত্র কিনছে সৌদি? যদি সৌদি আরবের শত্রুর তালিকা করা যায় তবে প্রথমেই আসে যে দেশটির নাম তা হলো ইরান। ইরান আর সৌদি আরবের শত্রুতা যুগ যুগ ধরে আন্তর্জাতিক মহলে আলোচিত। আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে তারা বহু বছর ধরে প্রতিযোগিতায় লিপ্ত শক্তিশালী দুই প্রতিবেশী দেশ। বহু দশক ধরে চলে আসা এই শত্রুতা আরও তীব্র হয়েছে দুটো দেশের ধর্মীয় পার্থক্যের কারণে। এ দুটো দেশ ইসলাম ধর্মের মূল দুটো শাখার অনুসারী। ইরান শিয়া মুসলিম বিশ্ব এবং অন্যদিকে সৌদি আরব সুন্নি মুসলিম জগতের শীর্ষ শক্তি হিসেবে পরিচিত। এর আগে 2016 সালে সৌদি আরব প্রখ্যাত শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। এই শিয়া নেতা ছিলেন সৌদি আরবের একজন সমালোচক। এর প্রতিবাদে তেহরানের সৌদি আরবের দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। একই সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিমরের মৃত্যুদণ্ডের জন্য ঐশ্বরিক প্রতিশোধ হিসাবে সতর্ক করেন। এরপরই সৌদি আরব ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এর বদলাস্বরূপ ইরান তাদের নাগরিকদের হজে অংশগ্রহণ বন্ধ করে। এ ঘটনার পর সৌদি আরব হজের প্রচারের জন্য একটি ফার্সি ভাষার টেলিভিশন চালু করে। রিয়াদ জানায় 24 ঘন্টা এই স্যাটেলাইট চ্যানেল মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে হজের আনুষ্ঠানিকতা ও সব ইবাদতের বিষয়ে প্রচার চালাবে। অন্যদিকে খামেনি সৌদি আরবের হজ পরিচালনার সমালোচনা করেন এবং মুসলিম দেশগুলোকে পবিত্র হজের উপর রিয়াদের নিয়ন্ত্রণে ইতি টানার বিষয়ে চিন্তা করার পরামর্শও দেন। এসব ঘটনা ছাড়াও এই দুই দেশের ইতিহাস বেশ একটা ভালো নয়। তবে ইরানই কি সৌদি আরবের মূল ও একমাত্র লক্ষ্য কিনা তা এখনো বলা যাচ্ছে না। কাতার সফর শেষে ডোনাল্ড ট্রাম্প এখন সংযুক্ত আরব আমিরাতে। সৌদি আর কাতারের সাথে বড় বাণিজ্যের চুক্তি শেষ, এবার আরব আমিরাতের পালা। তবে ডোনাল্ড ট্রাম্প আদতে বাণিজ্য করতে মধ্যপ্রাচ্যে গেছেন নাকি ভবিষ্যতে আরব বিশ্বকে শাসন করার ছক কষেছেন সেটা নিয়ে প্রশ্ন দীর্ঘ হচ্ছে। যে মধ্যপ্রাচ্যকে যুক্তরাষ্ট্র দুই চোখের বিষ মনে করত তাদেরকেই এখন ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করছেন। দিন দিন আরব বিশ্ব আর মুসলিমদের শক্তি বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প কি সূক্ষ্ম কোনো খেলায় মেতেছেন এমন প্রশ্নও ভেসে বেড়াচ্ছে। অর্থনৈতিকভাবে ব্যাপক শক্তিশালী হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের দিকেই নজর দিয়েছেন ট্রাম্প। প্রতিরক্ষা মজবুত আর বাণিজ্য সম্প্রসারণের বুলি তুলে অস্ত্র আর বিমান বেচাকেনার ফেরিওয়ালা হয়েছেন বিশ্বমোড়ল। এদিকে কাতার আর সৌদিতে রয়েছে মার্কিন সেনাঘাঁটি, সেগুলোকেও আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে আর গোল বেঁধেছে সেখানেই। তাহলে কি মার্কিন নজর এখন মধ্যপ্রাচ্যের আকাশচুম্বী অর্থনীতির দিকে পড়ল, যেখানে তার মোড়লগিরি তাকে আরও শক্তিশালী করে তুলবে? সৌদি আরবের সাথে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তির পর কাতারের সাথে $200 বিলিয়ন চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে 160টি বিমান কিনবে কাতার এয়ারওয়েজ। সংবাদ সংস্থা AFPর এক প্রতিবেদনে বলা হয়, বুধবার কাতারের রাজধানীর দোহায় এই চুক্তি সই করেন ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
চলমান মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের পর কাতার সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কাতার সফরের মাধ্যমে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট কাতারে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সফর করলেন। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দিকেও কাতার সর্বোচ্চ নজর দিয়েছে। কাতারের আকাশে পৌঁছানোর পরই ট্রাম্পের বিমানকে কাতারের সামরিক জেট যুদ্ধ বিমানগুলো নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে নেয়। চুক্তির পর ট্রাম্প জানান চুক্তির মোট মূল্য $200 বিলিয়নেরও বেশি। এর মধ্যে 160টি প্লেন রয়েছে। তিনি বলেন এটি $200 বিলিয়নেরও বেশি, কিন্তু প্লেন হিসেবে 160টি। দারুণ ব্যাপার। এরপর তিনি বোয়িংয়ের সিইও কেলি অর্টোবার্গের দিকে তাকিয়ে বলেন, এটা তো রেকর্ড কেলি, তাহলে বোয়িংকে অভিনন্দন। দুই দেশ একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বোয়িং বিমান কেনার একটি চুক্তি। $9,600 কোটি চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং 787টি ড্রিমলাইনার ও 777X সিরিজের মোট 210টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এছাড়া কাতারের আল উদিদ বিমান ঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় $3,800 কোটি বিনিয়োগের একটি ইচ্ছাপত্রও স্বাক্ষরিত হয়েছে। ট্রাম্প প্রথমে বলেছিলেন এই চুক্তির আওতায় 160টির বেশি জেট বিমান কেনা হবে, যার মূল্য $20,000 কোটি। তবে হোয়াইট হাউস তাদের বিবৃতিতে সে সংখ্যা সংশোধন করে বলেছে মোট 210টি উড়োজাহাজ কেনা হবে, যার আনুমানিক মূল্য $9,600 কোটি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ট্রাম্পের কাতার সফরের মধ্য দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।